হয়। তারপরে দেখেন বিএনপির এই 31 দফাতে বলা ছিল যে তারা স্থানীয় প্রশাসনে দলীয় লোকদেরকে মনোনয়ন দিবে না যদি না মৃত্যুজনিত অথবা আদালতের কোনো রায় থাকে। সেখানে দেখেন 60-এর মতো জায়গায় তারা ইতিমধ্যে জেলা পরিষদে, সিটি কর্পোরেশনে, পৌরসভাতে তাদের নিজস্ব দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে। অ্যাগেইন তারা তাদের নিজস্ব 31 দফার বরখেলাপ করেছে। তারা বলেছে যে অর্থনৈতিক সংস্কার করবে এবং এই সংস্কার করবার জন্য যেই যেই জায়গাতে যেই নীতিমালা তৈরি করা দরকার, যে ধরনের অ্যাপয়েন্টমেন্ট করা দরকার, সেগুলো তারা করবেন। কিন্তু দুঃখজনক হলো অর্থনৈতিক সংস্কারের পিছনে সবচেয়ে বড় পেরেকাঘাত করেছে বাংলাদেশ ব্যাংকে দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করবার মধ্য দিয়ে। শুধু তাই না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই রাজস্ব বোর্ডকে সংস্কার করবার ওয়াদা ছিল, ভেঙে 2টা আলাদা অনুবিভাগ করবেন, ডিপার্টমেন্ট করবেন, সেই জায়গাটা তারা অর্ডিন্যান্সটা র্যাটিফাই পর্যন্ত করে নাই। ব্যাংক রেজুলেশন আইন তারা যে ফর্মে র্যাটিফাই করবার কথা ছিল, সেখানে শুধুমাত্র এসালমের মতো কিছু দুর্বৃত্ত অলিগার্ককে স্পেস দেবার জন্য 18 খ যুক্ত করেছে। তো অর্থনৈতিক সংস্কারের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে আইএমএফ নতুন করে ঋণ দেওয়া তো দূরের কথা, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তাদের আগের যে অর্থনৈতিক যে ক্রেডিট লাইন ছিল সেটা পর্যন্ত বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে তারা বাতিল করে দিয়েছে এবং বাধ্য হয়ে তারা কিছু নতুন পুরাতন সংস্কার করবেন বলে আবার তারা একমত হয়েছেন। তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় অনেক পানি ঘোলা করে তারা এখন বুঝতে পারছেন তাদের এই সংস্কারগুলো করা দরকার ছিল। ব্যাংকিং খাতে দেখেন তারা ইসলামী ব্যাংককে আবার এসালমের হাতে তুলে দেওয়া, 5টা ব্যাংকে যেগুলো আবার একত্রে করে একটা ব্যাংক করা হয়েছিল, একটা 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 যৌথ অথরিটি করা হয়েছিল, সেটাকে আবার পুরাতন মালিকানায় ফেরত দেওয়ার জন্য একটা কাঠামো তৈরি করেছেন। এবং আজকেও দেখলাম আপনার এসালমকে স্পেশাল আপনার অর্ডিন্যান্স দিয়ে, স্পেশাল চিঠি প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ব্যাংক এলসি খুলবার অনুমতি দিয়েছে এসালমের একটা বিদ্যুৎ কারখানাকে, কুইক রেন্টালের, এসএস পাওয়ারকে, যারা বাঁশখালী কেন্দ্রিক আপনার কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যারা ওখানে বিদ্যুৎ উৎপাদন করেন। তাহলে এই যে বিএনপির ওয়াদা ছিল যে প্রশাসনিক সংস্কার করা, নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করবার ক্ষেত্রে, এইটা তারা সিরিয়াসলি লঙ্ঘন করেছে। একইভাবে অর্থনৈতিক সংস্কারের বদলে অর্থনীতির যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলো বাতিল করবার মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে পিছনে ফেলে দেওয়ার বাস্তবতা তৈরি করেছে। এবং অর্থনীতির অবস্থা এতই খারাপ যে বাংলাদেশে এখন প্রত্যেক দিন, মাননীয় অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা স্বাধীনতা যুদ্ধের পরেও খারাপ অবস্থা, 72 থেকে 74 সালে নাকি এত খারাপ অবস্থা ছিল না। এবং এই অবস্থায় প্রত্যেক দিন বর্তমান অর্থ বছরে সেই নতুন বাজেট হবার পরে প্রতিদিন ব্যাংক থেকে 800 কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে, যেটা অনেক অর্থনীতিবিদরা ধারণা করছেন ডিসেম্বর যেতে যেতে এটা 1000 কোটি টাকায় চলে যাবে। এত টাকা আপনি কোথায় পাবেন? তারপরে বিএনপির 31 দফাতে ছিল যে তারা দুর্নীতি বিরুদ্ধে কঠোর মানে অ্যাকশনে যাবেন, নীতিমালা প্রণয়ন করবেন, দুদককে ঢেলে সাজাবেন, এগুলো বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন। সেখানে এসেই দেখেন তারা দুদককে প্রেসার দিয়েছে এসালমের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো বন্ধ করে তাকে চরিত্রের একদম মানে সাধু পুত পবিত্র চরিত্রের সার্টিফিকেট দিতে হবে, যেটা দুদকের তখনকার যারা নেতৃত্বে ছিলেন তারা অস্বীকার করবার কারণে তাদেরকে রিজাইন করতে হয়েছে এবং এখন পর্যন্ত দুদকে কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। তাহলে অ্যাগেইন 31 দফার বরখেলাপ হয়েছে। আপনার তাদের ওয়াদা ছিল যে ক্রিকেট এবং স্পোর্টসের যত প্রতিষ্ঠান আছে এই ক্রীড়াঙ্গনকে তারা দলীয়করণ করবেন না, কিন্তু আমরা কি দেখতে পারলাম? মায়ের দোয়া ক্রিকেট বোর্ড থেকে তারা এটাকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছেন এবং এই বানানোর পরে সেইখানে নেতাদের ছেলে মেয়ে বউদেরকে আইনা পুরো কমিটি দখল করেছেন। মানে সাকিব, মাশরাফিকে, তারপরে পাপনদেরকে নতুন ক্যারেক্টার আকারে, তামিম ইকবাল আকারে তারা এই দখল বাণিজ্যটা করেছেন, যাদের অলমোস্ট কারোই স্পোর্টস রিলেটেড কোনো পূর্বের অভিজ্ঞতা নাই। এবং এইটা অ্যাগেইন বিএনপি তার যে 31 দফা ছিল 31 দফার লঙ্ঘন করেছেন। বিএনপির 31 দফায় ছিল যে মাজদার হোসেন মামলাকে সামনে রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দেয়া, তারপরে হচ্ছে মানে নিম্ন আদালত যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, তাদের ট্রান্সফার প্রমোশন এগুলোকে ম্যানেজ করার দায়িত্ব সুপ্রিম কোর্টকে দেবেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে একটা নীতিমালার ভিত্তিতে অ্যাপয়েন্ট করা হবে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টে একটা সচিবালয় করেছে, জাজ অ্যাপয়েন্টমেন্টের জন্য নীতিমালা করেছে, যার কোনোটাই পার্লামেন্টে বিএনপি সরকার র্যাটিফাই করে নাই। সচিবালয় শাটডাউন করে দিয়েছে, তাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে আসছে। তাহলে একদম পুরাতন আমলে নিয়ে গেছে। অ্যাগেইন 31 দফার লঙ্ঘন হয়েছে। বিএনপির 31 দফায় ছিল যে প্রশাসনে রদবদল, ট্রান্সফার, প্রমোশন সবকিছুতে তারা নিয়ম নীতি মেধা যোগ্যতার ভিত্তিতে করবেন। আপনারা জানেন ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গায়, সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন জায়গাতে যে পদায়ন হচ্ছে তার অ্যাবসলিউটলি সবকিছু তারা দলীয় বিবেচনায় করছেন, ইনক্লুডিং তাদের 31 দফা আলাদা করে বলা ছিল নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য যা যা করতে দেওয়া দরকার সেগুলো করতে দিবেন। কিন্তু থেকে যারা যে সকল আমলারা বিএনপির সাথে অ্যাক্টিভলি রাজনীতি করেছেন তাদেরকে শুধু চুক্তিভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই,
তাদেরকে ওয়াদার বরখেলাফ করে ক্রিটিক্যাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে একজন সাবেক উপসচিবকে অতিরিক্ত সচিব পর্যায়ে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি 18 সাল থেকে বিএনপির রাজনীতির সাথে অ্যাক্টিভলি কাজ করছেন। তারপরে হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস বলছি, এর মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা ছিল, আপনি সুশাসন দিবেন, জবাবদিহিতা তৈরি করবেন, তাহলে সেটা কিভাবে হবে? আমরা 31 দফার কথা এই কারণে বেশি করে বলছি, কারণ জুলাই জাতীয় সনদ বললেই বলে যেটা প্রতারণার দলিল, আবার অক্ষরে অক্ষরে পালন করবো সেটা বলছে, আবার গণভোটের গণরায়ের কথা বললে বলা হচ্ছে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা জাতিকে 31 দফার কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা বিএনপির ডকুমেন্ট, বিএনপির নেতারা ওয়াদা করেছে, কিন্তু তারা এখন এই 6 মাসের ভিতরে এটা বরখেলাপ করেছে। বিএনপির 31 দফাতে আছে মানবাধিকার রক্ষার জন্য যা যা করণীয়, যে সকল আইন করতে হবে, কালাকানুন বাতিল করতে হবে, তার সবকিছু তারা করবে। কিন্তু আপনারা দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশনের গঠনের আইন যেটা করা হয়েছিল, তারা সেটা রাটিফাই করে নাই। নতুন যে আইন প্রস্তাব করেছে, এইটা আওয়ামী লীগের শুধু 2009 সালের আইন না, তার থেকেও কোনো কোনো অংশে খারাপ। এক্সাম্পল দেই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসবে, যদি বাদী সেটা প্রমাণ করতে না পারে, তাহলে যিনি অভিযোগ করেছেন, মানে যার পরিবার গুম হয়েছে, তাকে 5 বছরের সাজা দেওয়া যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, ধরেন আমার বাবা, ভাই, কেউ গুম হয়েছে, আমি এটা প্রমাণ করতে পারলাম না, কারণ আপনি জানেন যে এটা কোনো প্রমাণ নাই। তো এই যে আপনার মংলায়, বাগেরহাটে একজন ব্যক্তিকে যে গুম করলো এপ্রিল মাসে এবং তাকে মেরে ফেলছে বলে আমরা মানে বিশ্বস্ত সূত্রের ভিতর থেকে খবর পেয়েছি, সরকার স্বীকার করে না যদিও। এই মানুষটার পরিবার এখন কিভাবে প্রমাণ করবে যে পুলিশ গুম করেছে? এখন যদি সে বাদী হয়ে মামলা করতে যায়, সে চিন্তা করে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমার 5 বছরের জেল হবে। এখন আপনি চিন্তা করেন তো, এইটা মাথায় রেখে কোনো বিবাদী, কোনো বাদী কি আসলে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে, সেনাবাহিনী, বিজিবির বিরুদ্ধে মামলা করতে চাইবে? এবং আপনি তদন্তের ব্যাপারে যেই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা গুম করেছে, তাদের কি আবার দায়িত্ব দেওয়া হয়েছে তার তদন্তের ব্যাপারে? এর আগের আইনে কিন্তু বলা ছিল যে মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত কর্মকর্তা থাকবেন, তারা দেখবেন যে আসলে এইটা কারা কারা কোন জায়গায় দায়ী। সেই কাজগুলো মানবাধিকার কমিশনের যে আইন করবার কথা ছিল, সরকার দাবি করেছিল ভালো আইন করবে, ভালো আইন তো দূরের কথা, 2009 আওয়ামী আইনের থেকেও খারাপ জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। তাহলে অ্যাগেইন বিএনপি তার 31 দফার তার যে জাতীয় ওয়াদা ছিল, সেই ওয়াদার সাথে বরখেলাপ করেছে। জ্বালানি খাতের ব্যাপারে দেখেন, বলা ছিল জ্বালানি খাতকে নীতিমালার ভিত্তিতে প্রাইভেটাইজেশন করবে। এখন দেখেন কিসের ভিত্তিতে প্রাইভেটাইজ করছেন। গত 2-3 মাস আগে তেল সংকটের প্রেক্ষিতে অখ্যাত দুইটা কোম্পানি, ইংল্যান্ডে এবং সুইজারল্যান্ডে রেজিস্টার্ড দুইটা কোম্পানিকে 1 লক্ষ মেট্রিক টন ব্যারেল করে তেল আমদানির অনুমতি দেওয়া হলো, যাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এটা কি একটা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট সিস্টেমে প্রাইভেটাইজেশন করবার লক্ষণ? বসুন্ধরাকে আপনি প্রাইভেট চিঠি লেনদেনের মধ্য দিয়ে জ্বালানি খাতের শেয়ার মার্কেট দিচ্ছেন কেন? আপনি নীতিমালা করে সবাইকে ওপেন করে দেন যদি আপনি সত্যি সত্যি প্রাইভেটাইজেশন করতে চান। আমরা বসুন্ধরা সামিট কোনো কোম্পানির কাজের ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। যদি কেউ নীতিমালা পূরণ করে, তাহলে আপনি সরকারি দল, বিরোধী দল, আপনি পার্লামেন্টে নীতিমালা তৈরি না করে, আপনি ওপেন, উন্মুক্ত, পরিচ্ছন্ন পদ্ধতিতে না গিয়ে একটা পার্টিকুলার কোম্পানিকে দেওয়ার প্রসেস করাটা সন্দেহজনক। তাই আমরা চাই, আমরা বেসরকারীকরণের বিরুদ্ধে নই, আমরা একইভাবে কোনো কোম্পানিরও বিরুদ্ধে নই। আমরা যেটার বিপক্ষে সেটা হচ্ছে অপরিচ্ছন্ন, গোপনে, মানে ক্রিমিনাল সিন্ডিকেট তৈরি করবার কোনো অবস্থা তৈরি করতে আমরা দিতে চাই না। এটা দেশের স্বার্থের বিপক্ষে। আমরা দেখেন অন্তর্বর্তীকালীন সরকার সামিটের একটা ভাসমান টার্মিনাল করবার অনুমতি বাতিল করেছিল, কারণ আপনারা জানেন যে কুইক রেন্টালে সামিট অলরেডি খুবই স্ট্রং, বড় পাওয়ার প্লেয়ার। দুইটা যে ভাসমান টার্মিনাল আছে মহেশখালীতে এলএনজি প্রক্রিয়াজাত করবার ক্ষেত্রে, তার একটার মালিক ইতিমধ্যে হচ্ছে সামিট গ্রুপ আছে। তাকে যদি আপনি আরেকটার মালিকানা দেন, এখানে যে অলিগার্কি তৈরি হবে, সিন্ডিকেট তৈরি হবে, এটার নিয়ন্ত্রণ আপনি কিভাবে করবেন? তাহলে বিএনপি তার 31 দফায় যেটা বলছে যে সে জ্বালানি খাতকে ঢেলে সাজাবে, এটাকে নীতিমালার ভিত্তিতে সে বেসরকারি খাতে তুলে দেবে, এই নীতিমালাটা কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। অ্যাগেইন আমরা দেখতে পাচ্ছি যে সরকার তার নিজের ওয়াদা লঙ্ঘন করেছে। তো এইভাবে মানে আমরা লম্বা করতে চাই না, আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করা যে সরকার যেই কাজগুলো করবার জন্য ওয়াদা করেছিল গত 6 মাসে পালন করতে পারে নাই এমন সংখ্যা তো অনেক, ওই আলোচনায় আমরা যাচ্ছি না। কিন্তু আপনি আপনার ওয়াদার বিপক্ষে গেছেন তেমন কয়েকটা জিনিস আপনাদেরকে মাত্র বললাম। দেখেন, পুলিশ সংস্কার কমিশন করার কথা ছিল, সেখানে কি হয়েছে? সরকারের সামনে এখন সবচেয়ে যে 3-4টা মেজর চ্যালেঞ্জ আছে, তার ভিতর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের নিজস্ব রিপোর্ট মোতাবেক গত মাস পর্যন্ত প্রায় 1750 খুন হয়েছে। গত 6 মাসে 1750 খুন হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটার জন্য বিএনপিকে আমরা দায়ী করছি না, যদিও বিএনপির আভ্যন্তরীণ কোন্দলেও 200-250-300 লোক খুন হয়েছে,
কিন্তু এইটাকে ম্যানেজ করার দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ঢেলে সাজাচ্ছে, তারা কাজ করছে কিনা, সেটার দায়িত্ব তো সরকারের। আপনারা সেটার জন্য কি করছেন সেটার ব্যাপারে তো আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। বাংলাদেশে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সেই মানুষটাকে আমরা বিজ্ঞ সাংসদ হিসাবে সংসদে যখন দেখি, আর মিনিস্ট্রিতে ওনাকে তো আমরা মিলাইতে পারছি না তো, যে আসলে কোনো মন্ত্রী আদৌ আছেন কিনা। তো সরকারের সামনে এটা খুব সিরিয়াস চ্যালেঞ্জ। জঙ্গিবাদের কিছু উস্কানি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সরকারকে সিরিয়াসলি মাথায় রাখা দরকার, 2001 থেকে 6 আপনারা কিন্তু জঙ্গির বাস্তবতা ডিল করতে পারেন নাই। এর সাথে ইন্ডিয়ান এলিমেন্টস জড়িত আছে, এর সাথে ক্রস বর্ডার টেরোরিজম জড়িত আছে, এর সাথে আন্তর্জাতিক অনেক ফেনোমেনা জড়িত আছে। কোনটা সত্য মিথ্যা বাস্তবতা, দিন শেষে সরকারকে এটা ডিল করতে হবে। আমাদের দেশে মানবাধিকারকে রক্ষা করে কোনো মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, কাউকে ক্রস ফায়ার দেওয়া যাবে না। আলেম ওলামায়ে কেরাম থেকে শুরু করে যারা ক্রস বর্ডার টেরোরিজম সম্পর্কে জানেন এমন বিশেষজ্ঞদেরকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে একসাথে মিলে এই টেরোরিজম ডিল করা দরকার। ইতিমধ্যে জাতিসংঘের একটা রিপোর্টে দেখলাম যে বিভিন্ন আল কায়েদা সন্ত্রাসী গোষ্ঠী এখানে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। এই বয়ানের সাথে মোসাদের ইন্টারন্যাশনাল কানেকশনস আছে। বিভিন্ন সময় আমরা এগুলো দেখেছি। বাংলাদেশ সহ পাকিস্তান সহ বিভিন্ন দেশে, শ্রীলঙ্কা, মালদ্বীপে পরিকল্পিতভাবে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা হয়। যেই করুক না কেন, দিন শেষে এটাকে ডিল করবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, বাংলাদেশ সরকারের। আপনারা আপনাদের আগের আমলে এটা করতে পারেন নাই। এটা না করতে পারলে আপনাদেরকে সিরিয়াসলি মাসুল দিতে হবে, আগের মতো করে মাথায় রাখেন। অর্থনীতির বেহাল দশা, জ্বালানি সংকট চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা, এবং তারপরে হচ্ছে এই যে জঙ্গিপনার যে সকল জিহাদ ব্যবসার বাস্তবতা আছে, এটার সাথে আমাদের ইন্টারনাল গোয়েন্দা সংস্থাগুলো কেউ জড়িত কিনা সেটাও সরকারকে মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিসের একটা এক্সটেন্সিভ কমিটি থাকা দরকার, যারা মিলে এই কাজগুলোকে ডিল করবেন, অ্যাড্রেস করবেন। সরকার হিসাবে আমরা চাই যেখানে যেখানে আপনার বিরোধী দলের সাথে একসাথে মিলে কাজ করা দরকার, এই কাজগুলো আপনারা বিরোধী দলের সাথে একসাথে মিলে করেন। তাহলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের ফাইনাল কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করবার যে দায় দরদ, যে কমিটমেন্ট, যে প্লেজ গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে, যে বিচার সংস্কার করবার, তার প্রত্যেকটা কাজ সবাই মিলেই করতে হবে। আমাদের কাছে সমাধান থাকতে পারে, কিন্তু ক্ষমতা কিন্তু সরকারের কাছে, মাথায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনাকে ডিল করতে হবে। বিরোধী দল জ্বালানি সংকট মিটানোর জন্য রোডম্যাপ দিতে পারবে, কিন্তু বাস্তবায়ন বিরোধী দলগুলো করতে পারবে না, সেটা আপনাকেই করতে হবে। তাই আমরা চাই আপনি যাদের সাথে যেভাবে ডিল করে, কথা বলে, পরামর্শ করে দেশে বিদেশে এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, এই ন্যাশনাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার, সেগুলো দয়া করে করবেন। ফাইনালি আমি এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর